রোদ্দুর যখন বাড়ি ফেরে তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। ভেজা কাপড়ে ছেলেকে ফিরতে দেখেই রেগে ওঠে সৃষ্টি। ইস, এত বড় হয়েছিস, আজও কাণ্ডজ্ঞান হল না? একটা অসুখ না বাঁধালেই হয় না? রোদ্দুরের গম্ভীর মুখ দেখে আর কিছু বলে না। আচ্ছা, হয়েছেটা কি তোর বলতো? সকালে ওইভাবে বেরিয়ে গেলি, এখন বাড়ি ফিরে মুখ হাঁড়ি করে আছিস যে? ততক্ষণে বিছানায় আধা শোয়া থেকে উঠে বসেছে সৃজন। আসলে তোমাদের সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, যা বলার বলিস। এখন আগে কাপড় ছাড়, ঠান্ডা লেগে যাবে তাছাড়া। না পরে আগে শোনো। বল, কি বলবি? মাথা নিচু করে নেয় রোদ্দুর। আসলে আসলে আমি কালকে ঘুম ভেঙে তোমাদের সব কথা শুনে ফেলেছি। আতকে ওঠে সৃষ্টি সৃজন দুজনেই। কাপা কাপা গলায় সৃষ্টি জিজ্ঞেস করে, কি শুনেছিস? আসলে আমি তোমাদের মধ্যকার আসল সম্পর্কটা জেনে গেছি। রোদ্দুরের কথায় পিনপতন নীরবতা নেমে আসে ঘরের ভেতরে। সৃষ্টির মনে কেবল মনে হতে থাকে, ধরনী তুমি দ্বিধা হও, আমি ভেতরে যাই। কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে সৃজন ও। আস্তে আস্তে নিজেকে সামলে নেয় সৃষ্টি। এই ভয়টাই ওর ছিল। ও জানত একদিন না একদিন ছেলের মুখোমুখি হতেই হবে। মাথা তোলে সৃষ্টি। দেখে রোদ্দুর মাথা নিচু করে আছে। রোদ্দুর, মায়ের কণ্ঠে চমকে উঠে রোদ্দুর। সৃষ্টির কণ্ঠস্বর আজ অদ্ভুত রকমের স্থির এক ভাব। আমি জানতাম এই দিন আসবে। তোর মুখোমুখি দাঁড়াতে হবে আমাকে। হ্যাঁ, তুই যা জেনেছিস সত্যি। এখন বড় হয়েছিস তুই। তোর কাছে কাছে লুকানোর কিছু নেই। তুই চাইলে যা কিছু ভাবতে পারিস, তবে আমি অনুতপ্ত নই মোটেই। আমি সারাটা জীবন তোর বাবাকেই ভালোবেসেছি, আর বেঁচেও যাব। এখন তোর যদি মনে হয় যে আমরা ভুল করেছি, চাইলে তুই চলে যেতে পারিস। এখন বড় হয়েছিস। আলাদা থাকতে আশা করি কোনো কষ্ট হবে না তোর। মা, হ্যাঁ রোদ্দুর। জানি তোর পক্ষে মেনে নেওয়া কঠিন, তবে এটাই সত্য, ছোট থেকেই আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। একটা অদ্ভুত বন্ডিং ছিল আমাদের। শুনতে হয়তো আমাদের সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ, পাপ, কিন্তু রোদ্দুর, আমি জোর গলায় বলতে পারি যে অনেক সুখী বিবাহিত সম্পর্কের থেকেও আমরা দুজনে অনেক অনেক বেশি সুখী। মায়ের কথায় চোখ ভিজে ওঠে রোদ্দুর এর। আমি জানি মা। আমার কোনো অভিযোগ নেই তোমাদের প্রতি। আমি গর্ব অনুভব করি তোমাদের ভালোবাসার বন্ডিং দেখে। রোদ্দুরের কথায় পরিবেশটা অনেক হালকা হয়ে আসে। আনন্দ অশ্রু গড়াতে থাকে তিনজনের চোখ থেকেই। রোদ্দুর ওর বাবা মার কাছে আবারও সব কিছু শুনতে চায়, কারা তাদের আজকের এই অবস্থার জন্য দায়ী। রবিউলের ব্যাপারে সব শোনার পরে চোয়াল শক্ত হয়ে ওঠে রোদ্দুরের। বাবা মাকে বলে, আচ্ছা, আমার একটা সন্দেহ হচ্ছে। তোমাদের বাড়িটা কোথায় ছিল বলো তো? ঠিকানা শুনে লাফিয়ে ওঠে রোদ্দুর। আচ্ছা, তোমাদের বাড়ির সামনে অনেকটা জুড়ে সবুজ ঘাস, মাঝ দিয়ে নুড়ি বেছানো রাস্তা, তাই না? রাস্তার একধারে শ্বেত পাথরের গোল টেবিল, আরেক পাশে ফোয়ারা। ছেলের মুখে নিখুঁত বর্ণনা শুনে আশ্চর্য হয়ে যায় সৃজন আর সৃষ্টি। একসাথে দুজনেই বলে, তুই তুই কিভাবে জানলি? আমার নিয়তিই আমাকে চিনিয়েছে। তোমরা দুজনেই শুনে রাখো, ওই রবিউল নামক শয়তানের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, আর ওকে বধ করবার জন্য গোকুলে আমিই বেড়ে উঠেছি। আমার হাতেই বিনাশ হবে ওর পাপের। ছেলের কথায় ভয় পেয়ে যায় ওরা। সৃষ্টি দৌড়ে গিয়ে ধরে রোদ্দুরকে। না না বাবা, ওর অনেক ক্ষমতা। আমি চাই না ওসব সায় সম্পত্তি। তুই ভালো থাক বাবা। এদিকে রবিউল হাসান জেনে গেছে যে মেঘ বস্তির একটা ছেলের সাথে ইদানিং খুব মেলামেশা করছে। খোঁজ নিয়ে জেনেছে কাওরান বাজারের কাছে একটা বস্তিতে থাকে ছেলেটা। ছেলেটার চোখ ওর খুব পরিচিত। আর ছেলেটা বলেছে ও নাকি ওর মায়ের চোখ পেয়েছে। বস্তিতে লোক পাঠিয়েছে ও ছেলেটার মা বাবার খোঁজ করতে। সৃষ্টি যখন স্কুলে যাচ্ছিল, ও জানলও না যে ওর অজান্তেই কেউ একজন স্মার্টফোনে ওর ছবি তুলল। ছবিটা যখন রবিউল এর হোয়াটসঅ্যাপ এ মেসেজ করা হলো, রবিউল তখন সোফায় গা এলিয়ে দিয়ে আয়েশ করে বেনসনে টান দিচ্ছে। হোয়াটসঅ্যাপে মেসেজ আসা টুং শব্দ হতেই মেসেজটা ওপেন করে ও। মেসেজ ওপেন করতেই বসা থেকে লাফিয়ে দাঁড়িয়ে যায় ও। সিগারেটের ধোঁয়া ফুসফুসে আটকে খুক খুক করে কেসে ওঠে। দুচোখ বড় বড় করে তাকায় ফোনের স্ক্রিনের দিকে। সৃষ্টি। এত বছর বাদে ও খুঁজে পেয়েছে। সার্থক হয়েছে ও। হোয়াটসঅ্যাপে কিছু নির্দেশনা দিয়ে সিগারেটে ঘন ঘন টান দিতে দিতে ঘরময় পায়চারি শুরু করে রবিউল। উত্তেজনায় দুচোখ চকচক করছে। বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। কপালের ঘাম মুছে আসন্ন উত্তেজনায় ছটফট শুরু করল রবিউল। আর অল্প কিছুক্ষণ তারপরেই সৃষ্টিকে বধ করবে।
পায়চারি করতে করতে দৃশ্যটা কল্পনা করে শিহরিত হয়ে ওঠে ও বারবার। সৃষ্টি তখন সবে স্কুলে ঢুকেছে। অফিস রুমে বসে হাজিরা খাতাটাতে সই করতেই হন্তদন্ত হয়ে ছুটে এলো এক লোক। আপনাদের মধ্যে সৃষ্টিকে? দাঁড়িয়ে যায় সৃষ্টি। আমি সৃষ্টি। কেন, কি হয়েছে? আপনি রোদ্দুরের মা তো? হ্যাঁ। এক্ষুনি একবার আমার সাথে চলুন। রোদ্দুর এডেন্ট করেছে, অবস্থা সিরিয়াস। মুহূর্তে যেন দু চোখে আধার ঘনিয়ে আসে সৃষ্টির। তাড়াতাড়ি করে উঠে বেরিয়ে আসে লোকটার সাথে। তারপরেই মনে পড়ে সৃজনের কথা। ওর বাবাকে একবার জানাতে হতো। সমস্যা নেই, আমার সাথে গাড়ি আছে, আপনি বরং উনাকেও সাথে নিন। সৃষ্টি এক ছুটে বাড়ি গিয়ে সৃজনকে জানাতেই ও হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে সৃষ্টির সাথে। ছেলের কথা শুনতেই দুজনেই বেরিয়ে আসে অপরিচিত লোকটার সাথে। হাসপাতালে যাবার নাম করে ওদের দুজনকেই তুলে নিয়ে গাড়িতে। ছেলের চিন্তায় এতটাই বিভোর ওরা যে আশপাশে একটা বারও তাকায় না। গাড়িটা থামতেই দ্রুত নেমে আসে বাইরে। এ কি? কোথায় হাসপাতাল? 20 বছরেও বদল হয়নি একটু। ওরা কিছু বুঝে ওঠার আগেই ওদের নিয়ে লোকটা রিভলভার বের করে কাভার করে ওদের দুজনকে। কোনোরকম কোনো চালাকির চেষ্টা করবেন না। সোজা ভেতরে ঢুকুন। রাগে চেঁচিয়ে ওঠে সৃষ্টি। হচ্ছেটা কি? আমার ছেলে কোথায়? কথা কম। বাঁচাতে চাইলে যা বলছি করুন। বলেই সৃজনের পিঠে রিভলভার দিয়ে একটা খোঁচা মারে লোকটা। পড়তে পড়তেও কোনোরকম ভাবে ক্র্যাচ দিয়ে পতন ঠেকায় সৃজন এর একটা হাত ধরে সৃষ্টি। অসহায় এর মতো দুজন মিলে এগিয়ে যায় বাড়ির গেটের দিকে। ভেতরে ঢুকতেই চোখ পড়ে রবিউল এর উপর। ওয়েলকাম ওয়েলকাম। অবশেষে 20 বছরের আক্ষেপ ফুরোল আমার। রবিউলকে দেখেই রাগে দাঁতে দাঁত পিষে কু বাচ্চা বলে গালি দেয় সৃজন। চোপ। আওয়াজ নিচে। আমি জোরে কথা একদম পছন্দ করি না। ততক্ষণে রিভলভারটা হাতদোল হয়ে চলে এসেছে রবিউল হাসান এর হাতে। লোকটা দরজা ভিডিয়ে দিয়ে বেরিয়ে গেছে বাইরে। এদিকে আজ ভার্সিটি যায়নি মেঘ। নিচে চিল্লাচিল্লি শুনে ও রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ায় সিডির কাছে। নিচে ড্রয়িং রুমে চোখ পড়তেই আটকে ওঠে। রোদ্দুরের বাবা মা। রোদ্দুরের ফোনে অনেকবার ছবি দেখেছে ও। উনারা কেন এখানে? আর বাবাই কেন বা পিস্তল তাক করে আছে উনাদের দিকে? কোনো কিছু না বুঝতে পেরে তাড়াতাড়ি ফোন দেয়া রোদ্দুরকে। হ্যালো রোদ্দুর। মেঘ। কি হয়েছে? এমন লাগছে কেন ভাইস? রোদ্দুর, আমি কিছু বুঝে উঠতে পারছি না। বাবা এখানে তোমার বাবা মাকে ধরে এনেছে। শিট। ড্যাম ইট, আমি আসছি এখনই। আমি তো কিছুই বুঝতে পারছি না। পরে সব বুঝিয়ে বলবো। শুধু জেনে রাখ, আমার বাবা মায়ের এ অবস্থার জন্য তোমার বাবাই দায়ী। তোমাদের ওই বাড়ি আসলে আমার বাবা মায়ের। রাখছি এখন। আমি আসছি এখুনি। ফোন রেখেই দ্রুত পৌঁছে যায় রোদ্দুর। দারোয়ান চেনা রোদ্দুরের। মেঘের সাথে কয়েকবার দেখেছে তাই বাধা দেয় না। দ্রুত দরজা ঠেলে রুমে ঢুকে পড়ে রোদ্দুর। রোদ্দুর ঢুকতেই রবিউল সৃজন সৃষ্টিকে বাদ দিয়ে অস্ত্র তাক করে রোদ্দুরের দিকে। ততক্ষণে মেঘ ও নেমে এসেছে নিচতলায়। উদ্ভ্রান্তের মতো চারদিকে তাকা রবিউল। হাতের অস্ত্র সামনে দিকে বাড়িয়ে ধরে আরেক হাত বাড়িয়ে হ্যাচকা টানে সৃষ্টিকে টেনে নিয়ে কাছে। সৃজন উঠে দাঁড়াতে নিলে অস্ত্র দেখিয়ে ধমক দিয়ে বসিয়ে দেয়া রবিউল। এক হাতে ধরে নেয় সৃষ্টিকে। সৃষ্টি ছাড়া পাবার জন্য মোচটা মুচড়ি শুরু করতেই ক্ষেপে ওঠে রবিউল। আইস পাইছি তোরে। সেদিন পালাইছিলি আমার হাত থেকে, আজ দেখি বলেই টেনে আঁচলটা ফেলে দেয় টেনে। সেদিকে তাকিয়ে লালসার হাসি দেয় রবিউল। দুহাত মুঠ পাকিয়ে ধরে সৃজন। সে অবস্থাতেই সামনে দিকে অস্ত্র বাড়িয়ে ধরে পেছাতে থাকে রবিউল। পেছাতে পেছাতে হঠাৎ যেন কোনো কিছুর সাথে হোঁচট খেয়েছে এমন ভাবে থমকে যায় রবিউল। হাতের মুঠোটা শিথিল হতেই মুচড়ে ছুটে কোনো রকমে আঁচলে বুকটা ঢেকে দৌড়ে এসে সৃজন এর বুকে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠে সৃষ্টি। এদিকে সবাই তাকিয়ে দেখে রবিউল এর মুঠে আলগা হয়ে ঠক করে মেঝের উপরে পড়ল রিভলভারটা। সবার সামনে পা দুটো ভাঁজ হয়ে আসছে রবিউল এর। কিছুক্ষণ এর মধ্যেই সবার সামনে মুখ থুবড়ে মেঝের উপর পড়ে যায় রবিউল। সবাই দেখতে পায় একটা বটি হাতে দাঁড়িয়ে আছে মারুফ মেম্বার। রবিউল পরে যেতেই মারুফ মেম্বার ধারালো বটিটা দিয়ে উপর্যুপরি ঘায়েল করতে থাকে দেহটা। ছিটকে এসে ভরে যায় মারুফ মেম্বার এর মুখ। উপর্যুপরি অনেকক্ষণ পর উঠে দাঁড়ায় মারুফ মেম্বার। শীতল কণ্ঠে বলে, যাইক, জীবনে একটা হইলেও ভালা কাম করলাম। তারপরেই কেঁদে ওঠে হুহু করে।
টুটের বাচ্চা আমার সংসারডা তছঞ্চ কইরা দিছে। এই টুটের বাচ্চার কথায় আমার ফেরেশতার মতন ভাই এর লগে বেইমানি করছি আমি। আমার মাইজাডার জীবনটা নষ্ট কইরা দিছে। সৃজন সৃষ্টির দিকে তাকিয়ে বলে, তোরা হইলি আমার বংশ। মাফ চাওনের মুখ নাই আমার আর তগো কাছে। প্রভুর কাছে কইস, প্রভু যেন তোর এই পাপী চাচার উপযুক্ত শাস্তি দেয়া। পরদিন দেশের সমস্ত পত্রপত্রিকার প্রথম পাতার হেডলাইন হয়, পারিবারিক দ্বন্দ্বের জেরে জীবন নাশ বিশিষ্ট শিল্পপতি রবিউল হাসান। সুরের দায় স্বীকার, সুর গ্রেফতার। পরবর্তী ৩ মাসে বস্তি ছেড়ে নিজেদের বাড়িতে এসে ওঠে সৃজন আর সৃষ্টি। পারিবারিকভাবে বিয়ে হয় মেঘ আর রোদ্দুর এর। এদিকে কোর্টে রবিউল মিডার সহ ভাই ভাবিকে মিডার ও সম্পত্তি আত্মসাৎ এর কথা স্বীকার করে ন্যায় বিজ্ঞ আদালত ফাঁসির রায় দেয়া মারুফ মেম্বার এর। সৃজন সৃষ্টি ছেলে আর ছেলের বউকে হানিমুনে যেতে বললে ওরা ওদেরকেও সাথে যেতে বলে। শেষমেশ ৪ জন মিলেই ওরা যায় আবারও সেই লাওয়াচড়াতে। ওঠে সেই নিসর্গ কটেজেই। সৃজন এর মনে হয় সব কিছু আগের মতোই আছে। সেই একরকম কটেজগুলো, জানালায় দাঁড়ালে দেখা যায় ঢেউ খেলানো চা বাগান, চা বাগান এর মাঝে লাগানো ছায়াবৃক্ষগুলোতে দোল খাচ্ছে চেনা অচেনা নানা জাতের পাখি। সবকিছু সেই আগের মতোই আছে, কেবল ওদের জীবন থেকে হারিয়ে গেছে মূল্যবান ২০টা বছর। আজ রাতে ছাদের উপরে বারবিকিউ করবে ওরা। আগের বারে যেখানে পিকনিক পার্টি বসেছিল সেখানেই বারবিকিউ এর আগুন জ্বালে ওরা। অনেকদিন পরে গিটার হাতে নিয়েছে সৃজন। রাত বাড়ছে, ১০০০ বছরের পুরনো রাত, সেই রাতের গভীরতার সাথে সাথে ঝংকার তুলে সৃজন এর গিটার। হ্যালো বন্ধুরা, আমার নাম রাসেল। আমার মা অসুস্থতার কারণে আমার খালা আমাদের বাড়িতে এলেন। তিনি আমাদের পরিবারের প্রতি খুব যত্নবান ছিলেন। আমার খালার নাম পাপিয়া জাহান। রাতে তিনি বাবার ঘরে গিয়ে কিছু সময় কাটাতেন। কখনো সেখানে মিষ্টি হাসির শব্দ শোনা যেত। খালা সত্যিই খুবই সুন্দরী ছিলেন। একদিন যখন বাবা অফিসে ছিলেন, খালা আমার ঘরে এলেন, তার সৌন্দর্যেও আমি মুগ্ধ হয়েছিলাম। সেদিন তিনি একটি সুন্দর নাইট ড্রেস পরে এসেছিলেন। নাইট ড্রেস এর ফাঁক দিয়ে খালার ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমি নিজেকে সামলে রাখতে পারছিলাম না। তাই আমি খালাকে কইলাম, খালা আমি চাই আপনাকে খুশি রাখতে। এই বলে আমি খালার দিকে এগিয়ে গেলাম। যখন আমি তার কাছে এগিয়ে গেলাম, তিনি অবাক হয়ে গেলেন। আমি কইলাম, খালা আপনি অনেক সুন্দর, আপনাকে আমি খুশি করতে চাই। আমার নাম রাসেল এবং আমার বয়স ২০ বছর। ১ মাস আগে আমার মা অসুস্থ হলেন। যখন মা অসুস্থ ছিলেন এবং প্রায় ১৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন খালা আমাদের অনেক সাহায্য করেছিলেন। খালা মার ছোটবেলার বন্ধু ছিলেন এবং দেখতে মার চেয়ে অনেক সুন্দর ছিলেন। সেই সময় তিনি মায়ের পাশাপাশি থাকতেন এবং আমাদের সবার খেয়াল রেখেছিলেন। একদিন রাতে ডিনার শেষে বাবা আমাকে নিজের রুমে যেতে বলেন, কিন্তু আমি বাবার ফোনটি নিয়ে খেলা করছিলাম। তাই বলে বাবার কথা শুনিনি। তাই বাবা আমাকে অনেক বোকা দিয়েছিল। আমি ফোন রেখে যখন হোল রুমে গিয়ে বসি, তখন হঠাৎ দেখলাম বাবা খালাকে তার রুম ডাকলেন। আধা ঘন্টা পর খালা বাবার ঘর থেকে বের হয়ে আসলেন। তারা দুজনে খুব খুশি ছিলেন। খালাকে তখন খুব সুন্দর লাগছিল, কারণ খালে গোসল শেষ করে এসেছেন। এরপর কয়েকদিন ধরে দেখলাম বাবা প্রায় খালাকে নিজের রুমে নিয়ে যাচ্ছেন। আমার মনে অনেক প্রশ্ন জাগছিল। খালা এবং বাবা এক ঘরে কি করেন? মা তো বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন, আর আমি মার জন্য খুব চিন্তিত ছিলাম। সেদিন রাতে বাবার রুম থেকে কিছু অদ্ভুত শব্দ শোনা গেল। আমি বাবার রুমের পাশে যেতে মা আমাকে ডাকলেন। আমি চুপচাপ নিজের রুমে চলে গেলাম। এরপর একদিন রাতে আমি খালার রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি বাবার রুমে কি করছিলে? তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই বাবা এসে বললেন, রাসেল রাত প্রায় 11 বাজে, তুমি এখনো ঘুমাওনি কেন? পরদিন আমি বাবার সঙ্গে কথা বলিনি, কারণ বাবার আচরণ আমার ভাল লাগছিল না। তাই খালা আমার মাথায় হাত বুলিয়ে শান্ত করে বললেন, রাসেল তুমি তো আমার ছেলের মতো। বাবার রাগের জন্য তোমার মন খারাপ হয়েছে। খালা বললেন, বাবার উপর রাগ করতে নেই। এরপর খালা এবং আমি একসঙ্গে কিছু সময় কাটাতে শুরু করলাম। একদিন খেলার রুমে গিয়ে দেখি তিনি চুল শুকাচ্ছেন। তার সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি আমাকে দেখে বললেন, রাসেল তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। রুমে ঢুকে তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। খালার সামনে দাঁড়িয়ে আমি কিছু বলতে পারছিলাম না। তার রুমে এক ধরনের মিষ্টি সুগন্ধ ছিল, যা আমাকে অনেকভাবে আকর্ষণ করছিল।
হঠাৎ খালা বললেন, রাসেল, তুমি কি আমার সৌন্দর্য উপভোগ করতে এসেছ? তার কথা শুনে আমি কইলাম, না খালা, আপনার সৌন্দর্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আসলে আমি আপনার সঙ্গে কিছু আলোচনা করতে এসেছি। আপনি প্রায় অনেক কথা বলেন, কিন্তু কখনো আমি পুরোপুরি বুঝতে পারি না। সেগুলোর অর্থ কি? খালা হাসি মুখে বললেন, রাসেল, এভাবে ঘুরিয়ে না বলে সরাসরি যা জানতে চাও তাও বলো। আমি তখন তাকে প্রশ্ন করলাম, আপনি কিভাবে বুঝবেন যে আমি আপনার সৌন্দর্য দেখে অভিভূত হয়েছি এবং আমি বাবার সঙ্গে একটু খারাপ মনোভাব নিয়েছি? আমি আসলে বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। খালা হাসলেন আর আমার কাছে এলেন এবং মাথায় হাত বুলিয়ে বললেন, রাসেল, আমি তো তোমাকে জন্ম থেকে জানি। তোমার স্বভাব আমি খুব ভালো করে বুঝি। তুমি ছোটখাটো বিষয় নিয়ে অনেক ভাবো, অথচ বড় বড় বিষয়গুলো সহজেই দিয়ে যাও। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি আমাকে এমনভাবে বুঝতেন যেভাবে আমি নিজেকেও বুঝতাম না। তার কথা সত্যি ছিল, সেদিন আমি অনুভব করলাম কিছু কিছু বিষয় আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। যখন আমি খালার রুম থেকে বের হচ্ছিলাম, তখন তিনি আমাকে থামিয়ে বললেন, রাসেল, তুমি আমার একটু সাহায্য করবে। আমার ডান পায়ের একটি নূপুর পরতে হবে, আর তোমার সাহায্য দরকার। আমি হাসতে হাসতে কইলাম, অবশ্যই খালাকে। তিনি তার নূপুরটা আমার হাতে দিলেন। আমি তার পায়ের কাছে বসে দুপুরেই পরাতে গেলাম। তার পায়ের উপর আমার চোখ পড়ল এবং অপরটি তার সোনালি রঙের ত্বকে অত্যন্ত সুন্দর লাগছিল। যখন আমি তার পায়ে হাত বুলিয়ে নূপুর পরাছিলাম, তখন একটি অদ্ভুত অনুভূতি হল। আমি দ্রুত নূপুর পরিয়ে দিলাম এবং রুম থেকে বের হয়ে এলাম। কিছু সময় পর খালা আমাকে ডাকলেন আর বললেন, রাসেল, তুমি স্কুলে যাবে না? চলো তোমাকে ক্লাসে পৌঁছে দেই। আমি ব্যাগ নিয়ে বাইরে এলাম। খালা তার রুমে ছিলেন। খালা এদিন চমৎকার কিছু পোশাক পরেছিলেন। আমি খালাকে জিজ্ঞাসা করলাম, খালা, আপনি কোথাও যাচ্ছেন? তিনি হাসি মুখে বললেন, হ্যাঁ, তোমাকে ক্লাসে পৌঁছে দেওয়ার পর একটু বাজারে যাব। কিছু জামাকাপড় কিনতে হবে, নিজের জন্য আর তোমার মায়ের জন্য। আমরা একই রিকশায় উঠলাম। বাজারে পৌঁছানোর পর খালা নেমে গেলেন আর আমি স্কুলে চলে গেলাম। ক্লাস শেষে খালা সেদিন আমাকে নিতে আসেননি, তাই আমি নিজেই বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখলাম বাবা তখনও অফিস থেকে ফেরেননি, আর মা বিছানায় শুয়ে আছেন। আমার খুব ক্ষুধা লাগছিল, তাই আমি খালাকে খাবার আছে কিনা জানতে তার রুমে ঢুকে দেখি তিনি পোশাক পরিবর্তন করছেন। তার রুমের দরজা সাধারণত খোলা থাকত। আমি খালার ফিগার দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, আর তাই খালার রুমে ঢুকে গেলাম। তিনি আমাকে দেখে কোনোভাবেই অস্বাভাবিক কিছু করলেন না। আমার মনে হলো খালা এটার জন্য অপেক্ষা করছিলেন। সেদিন খেলা নতুন কেনা একটি পোশাক পরা অবস্থায় আয়নায় নিজেকে দেখছিলেন। খালা আমাকে বললেন, রাসেল, দুপুরে বাজার থেকে কিছু পোশাক কিনেছি। এর মধ্যে কোনোটা তোমার ভাল লাগে? আমাকে তার বিছানায় বসিয়ে তিনি একের পর এক পোশাক বদলাতে লাগলেন, আর আমাকে তার শরীরের ফিগার দেখাচ্ছিলেন। যখন তিনি শেষবার পোশাক পরিবর্তনের জন্য বাথরুমে গেলেন, হঠাৎ তার চিৎকার শুনলাম। আমি দ্রুত বাথরুমে গিয়ে দেখি তিনি পানির ট্যাপ চালু করে ফেলেছেন এবং পুরোপুরি ভিজে গেলেন। সেই মুহূর্তে আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। খালা বললেন, পানির ট্যাপটা বন্ধ করো সান। কিন্তু আমি তার কথায় পুরোপুরি মনোযোগ দিতে পারছিলাম না। তার অঙ্গ দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। শেষে খালা নিজেই পানির ট্যাপ বন্ধ করলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। ভেজা পোশাকে খালাকে অসাধারণ লাগছিল। বাথরুম থেকে বের হয়ে শুনলাম বাবার আওয়াজ আসছে। আমি দ্রুত খালার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেলাম। যাওয়ার সময় খালা বললেন, রাসেল, আমাকে ভুলে যেও না। আমার পোশাকগুলো নিয়ে তোমার মতামত দিও। আমি ফিরে কইলাম, খালা, আপনাকে আজকে সবচেয়ে সুন্দর লাগছে। সেদিন রাতে ডিনার শেষে আমি দ্রুত নিজের রুমে চলে গেলাম, কিন্তু ঘুমাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমাদের বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। রাতের নির্জনতায় আমি মায়ের রুমের দিকে তাকিয়ে দেখি দরজা সামান্য খোলা, বাবা কোথাও নেই। খালার রুমের দিকে চোখ গেল, তার দরজা খোলা। আমি খালার রুমের ভেতরে ঢুকে দেখি খালা বিছানায় বসে আছেন। তার মুখ দু হাতে ঢেকে রেখেছেন। তার অবস্থা জানতে আমি ধীরে ধীরে রুমে ঢুকলাম এবং দরজা বন্ধ করে দিলাম। খালা আমাকে দেখে বললেন, রাসেল, এত রাতে আমার রুমে তুমি এখনো ঘুমোওনি কি? আমি কইলাম, আমার ঘুম আসছে না, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু সময় কাটাই। খালে হাসি মুখে বললেন, আমার ঘুম আসছে না, বসো, কিছুক্ষণ গল্প করি। খালা আমাকে তার পাশে বসালেন।
আমি তখন একটি প্রশ্ন করতে চাইলাম, খালা বাবা এখানে কি করছিলেন? কিন্তু মুখ ফুটে প্রশ্নটি করতে পারলাম না। কারণ আমি জানতাম এমন প্রশ্ন সবকিছু আরও জটিল করে তুলতে পারে। তাই ঠিক করলাম কিছুটা সাধারণ প্রশ্ন করব। আমি কইলাম, খালা তুমি এত সুন্দর অথচ এখনো বিয়ে করনি কেন? খালা হেসে বললেন, রাসেল আমার বিয়ে না করার কারণ খুবই জটিল। একজন মেয়ে তার জীবনের সঙ্গী খুঁজে এমন একজনকে যে তার জন্য সত্যিই খুব ভালো হবে। কিন্তু আমি কখনো এমন কাউকে পাইনি। তাই আজও আমি একা। আমি কইলাম, খালা তুমি তো আমার মায়ের খুব কাছের বন্ধু। কখনো কি মনে হয়নি যে তোমার নিজেরও একটি পরিবার থাকা উচিত? খালা কিছুক্ষণ চুপ থেকে সোজা মুখে বললেন, তোমাদের পরিবারই তো আমার পরিবার। তবে তার কথাই যেন এক ধরনের মন খারাপের ছাপ ফুটে উঠল। আমি কইলাম, খালা মনে হচ্ছে তুমি কিছু গোপন করছো। খালা ধীরে ধীরে বললেন, আমি তোমাদের পরিবারকে নিজের পরিবার মনে করি। তবে মাঝে মাঝে নিজের জন্য একজন জীবন সঙ্গীর দরকার অনুভব করি। যখন এসব বলা হলো তার হাত আমার হাতের উপর ছিল। আমি অনুভব করছিলাম তার কথার মধ্যে গভীর কিছু লুকিয়ে আছে। তবে তিনি তা পুরোপুরি প্রকাশ করতে পারছিলেন না। খালার সব সময় খুব সুন্দর ও হাসি খুশি থাকেন। বাবা তাকে খুব গুরুত্ব দেন। একদিন খালা বললেন, তুমি এখন বড় হয়ে গেছ। তোমার কথা বলার ধরন পাল্টে গেছে। আমি অবাক হয়ে কইলাম, খালা তুমি আমাকে কেন এমন বলছো? কেন আমার কথা বলার ধরন নিয়ে কথা তুলছ? খালা হেসে বললেন, তুমি এখন কিছু বুঝবে না, আমাকে সব কিছুই তোমাকে বুঝিয়ে বলতে হবে। এই বলে তিনি উঠে নিজের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর খালা ফিরে এলেন, তার হাতে গরম দুধের গ্লাস। তিনি আমার দিকে গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, তুমি সত্যিই বড় হয়ে গেছ। এই বলে আমাকে একটা ট্যাবলেট দিলেন আর বলেন, এই ট্যাবলেট খেয়ে নাও। তোমার ভালো লাগবে। আমি কিছু না ভেবে ট্যাবলেট খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আমি নিজেকে অন্যরকম মনে করলাম। তারপর খালা আবেগ নিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লাম এবং ভাবছিলাম কি করা উচিত। কিন্তু আমি বেহুশ হয়ে গেলাম। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম খালা আমার পাশে শুয়ে আছেন। তিনি ছোট একটি পোশাক পরেছিলেন। আমি খালার শরীরের উপর শুয়েছিলাম। আমি তাড়াহুড়ো করে বাইরে গেলাম। বাবা ইতিমধ্যেই অফিসে চলে গিয়েছিলেন। দুপুরে খাবার ঘরে গেলাম। তিনি তখনও প্রস্তুত হয়ে ফোনে কিছু দেখছিলেন। আমি কাছে যেতেই তিনি থামিয়ে বললেন, তোমার আগে কাজ করতে হবে। তুমি তোমার বাবাকে আমাকে বিয়ে করতে রাজি করাবে। তোমার বাবার একজন ভালো জীবনসঙ্গিনী দরকার। এবং তোমার দেখভালের জন্য একজন মা দরকার। আমি বাড়িতে স্থায়ী হলে তোমার এবং তোমার পরিবারের জন্য ভালো কিছু করতে পারব। খালা বললেন, আমি তোমার বাবাকে সব সময় সুখে রাখব। তুমি তো এখন বড় হয়ে গেছ। নিশ্চয়ই বুঝতে পারছো তোমার বাবার একাকিত্ব কেমন। খালা খুবই বুদ্ধিমতী ছিলেন। তিনি শুধু আমাকে নয়, বাবাকেই সুখী রাখতে চাইছিলেন। আমি কইলাম, খালা আমি তোমাকে কখনো আমার মায়ের মতো দেখতে চাই না। খালা হঠাৎ কঠিন সুরে বললেন, তুমি যদি তোমার বাবাকে আমাকে বিয়ে করার কথা বলো, তবে রাতে যা কিছু ঘটেছে তা সব কিছু বাবাকে জানিয়ে দেব। আমি এই কথা শুনে হেসে উঠলাম। খালা কিছুটা অবাক হয়ে বললেন, তুমি হাসছো কেন? আমি কইলাম, খালা তুমি বাবাকে কি জানিয়ে দেবে? তখন খালা তার মোবাইলটা বের করে আমাকে দেখালেন। সেদিন রাতে খাবার আর আমার খেলা করার ভিডিও, যা দেখে আমি অবাক হয়ে গেলাম। এত কিছু কিভাবে হলো? আমি কইলাম, যদি তুমি বাবাকে কিছু বলো তবে তিনি তোমার কথা বিশ্বাস করবেন না। বরং তিনি তোমাকেই বাড়ি থেকে বের করে দেবেন। এরপর রাগের মাথায় আমি বাবাকে ফোন করতে যাচ্ছিলাম। ঠিক সেই সময় বাবা খালার ঘরে এসে উপস্থিত হন। খালা বাবাকে সবকিছু বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু বাবা খালার কোনো কথাই বিশ্বাস করলেন না। বাবা স্পষ্টভাবে বললেন, রাসেল সব কিছু জানে। তুমি এখানে কেন এবং কি জন্য এসেছে? সে জানে তুমি তোমার স্বার্থে রাসেলকে ব্যবহার করতে চাও। আমি বারবার বাবা ও খালাকে একসঙ্গে দেখছিলাম। একদিন বাবাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, তুমি খালার সঙ্গে ঘরে কি করো? বাবা শান্তভাবে উত্তর দিলেন, খালা রাতে তার মায়ের পোশাক পরাতে সাহায্য করে। তোমার মা খুবই অসুস্থ। রাতে অদ্ভুত শব্দগুলো মায়ের কষ্ট থেকে আসত। খালা ছিলেন মায়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু খালার বাবার প্রতি একতরফা ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণে তিনি আজ পর্যন্ত বিয়ে করেননি। আমার মা এবং খালা খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু বাবা কখনোই মায়ের কাছে খালার আসল উদ্দেশ্য প্রকাশ করেননি। বাবা চাননি তাদের বন্ধুত্ব নষ্ট হোক।
তবে খালা একবারও ভাবেননি যে বন্ধুর অসুস্থতার সুযোগ নিয়ে নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা করা ঠিক নয়। কিন্তু মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে থাকলে খালা এক স্বতন্ত্র রচনা করেন। তার উদ্দেশ্য ছিল বাবাকে বিয়ে করার জন্য চাপ দেওয়া। যখন বাবা বিয়েতে রাজি হলেন না, তখন খালা আমাকে ফাঁসানোর চেষ্টা করেন। আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ রাতে খালা আমার সাথে কিছু অনৈতিক কাজ করার চেষ্টা করেছিলেন। এই কারণে ফোন করে সবকিছু বাবাকে বলি। বাবা আমাকে শান্ত করে বললেন, রাসেল খালা তোমার সঙ্গে কিছু করেনি। তার ভালোবাসা আমার জন্য ছিল, আর সেই কারণেই সে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু আমি তাকে সেটা করতে দেইনি। বাবা খুব বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের পরিবারকে রক্ষা করেছিলেন। খালা, যিনি বন্ধুর অসুস্থতাকে কেন্দ্র করে বাবার প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন, তার আসল উদ্দেশ্য কখনো সফল হয়নি। বাবা মায়ের পাশে ছিলেন এবং বন্ধুত্বের প্রকৃত মূল্য দেখিয়েছিলেন। বন্ধুত্বের প্রকৃত অর্থ হল পরস্পরের প্রতি সহানুভূতি। খালা মায়ের একনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে তিনি নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা করেছিলেন। এই গল্প আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয়। প্রকৃত বন্ধুত্ব কখনো কারো অসুস্থতা বা দুর্বলতার সুযোগ নেয় না, বরং বন্ধুত্বের ভিত্তি হল বিশ্বাস, সহানুভূতি এবং স্বাস্থ্যহীনতা। যখন আমরা কোনো বন্ধুর দুর্বল অবস্থায় তাকে সাহায্য করি, তখন সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু খালার আচরণ কৃত্রিম বন্ধুত্ব এবং স্বার্থপর। তাকে প্রতিফলিত করে বাবা তার অসুস্থ স্ত্রীর পাশে ছিলেন এবং পরিবারের বন্ধন রক্ষা করার জন্য সবকিছু করেছিলেন, যা পরিবার রক্ষা করতে হলে দায়িত্বশীল হওয়া দরকার। বাবার এই আচরণ পরিবারের প্রতি তার ভালোবাসা এবং দায়িত্ববোধের দৃষ্টান্ত। রাসেল তার বাবার চরিত্র আমাদের দেখায় প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয়। বাবা খালার অভিযোগের মুখে ধৈর্য, বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলেছেন। এই গল্প আমাদের জীবনের নৈতিকতা, সততা এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব শেখায়। সত্যকে আঁকড়ে ধরা, অন্যায় প্রতিরোধ করা এবং সীমারেখা মেনে চলা আমাদের মূল্যবান শিক্ষা। বন্ধুরা, যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেলাল আইকনটি প্রেস করো, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার বড় দেবর ৪২ বছর বয়সে এসেও অবিবাহিত ছিলেন। আমাকে এবং আমার স্বামীকে একসাথে দেখে তিনি সবসময় ব্যথিত থাকতেন। যখনই আমার স্বামী বাইরে যেতেন, সুযোগ পেলে দেবর আমাকে তার ঘরে ডেকে নিতেন অথবা রাতের বেলায় আমার ঘরে চলে আসতেন। একবার তিনি অফিস থেকে গভীর রাতে বাড়ি ফিরে এলেন। এসে সঙ্গে সঙ্গেই নিজের ঘরে ঢুকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তখন আমি তার সেবা করতে তার ঘরে গেলাম। সেই সময়ে তিনি আমাকে তার কাছে ডাকলেন। যখন তিনি তার শরীর থেকে কম্বল সরালেন, তখন তার অবস্থা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম, কারণ আমার ঘরে ঢোকার আগে থেকেই তিনি পুরো প্রস্তুত ছিলেন। তার কম্বল সরাতেই আমি বিশাল কিছু দেখলাম, যা দেখে অবাক হয়ে গেলাম। আজকের এই গল্পে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমার নাম মাধুরী। আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হল। এই পুরো 1 মাসে আমার যা কিছু প্রয়োজন হতো, আমার স্বামী বলতো, ভাইয়া থেকে জেনে নিয়ে আসি। সবকিছুতেই আমার স্বামী বড় ভাইয়ার অনুমতি নিতেন। সুরেশ এবং মহেশ 2 ভাই। মহেশ সবচেয়ে ছোট, আর সুরেশ ভাইয়া বড় ছিলেন। তিনি বিয়েই করেননি। একদিন আমি মহেশকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া বিয়ে কেন করেননি? তখন তিনি বললেন, এখনও আমাকে এর কারণ বুঝিয়ে বলা হয়নি। ভাইয়ার বিয়ে করার ইচ্ছা ছিল না, তাই মা আমার বিয়ে করিয়ে দিলেন। সুরেশ ভাইয়া তখন ৪২ বছর বয়সী ছিলেন। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি ভাইয়ারই ছিল। তিনি নিজেই একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। আমার স্বামী তার ভাইয়ার কোম্পানিতে কাজ করতেন। সোজা কথায়, তিনি তার ভাইয়ার কোম্পানি পরিচালনা করতেন। আমাদের বসবাসের জন্য বড় একটা বাড়িও ভাইজা তৈরি করেছিলেন। আমাদের বাড়িতে 2 ভাই একসঙ্গে থাকতেন। শাশুড়ি মা আমাকে বলতেন, এখন তুমি বাড়িতে এসেছ, তোমাকে আর মহেশকে একসঙ্গে দেখে সুরেশেরও বিয়ে করতে ইচ্ছা করবে। কিছুদিন আমি ভাইজাকে বিয়ে করার ব্যাপারে বুঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কারও কথা শুনতে রাজি ছিলেন না। অনেকবার আমি তার বিয়ে না করার কারণ জানার চেষ্টা করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। 1 মাসের মধ্যেই আমি শ্বশুর বাড়িতে পুরোপুরি মানিয়ে গিয়েছিলাম। বাড়িতে শ্বশুর ছিলেন না, কিন্তু শ্বশুরের জায়গায় বড় ভাইয়া ছিলেন। ভাইয়া আমাকে কোনো ব্যাপারে বাধা দিতেন না। একবার ভাইয়ার একটু জ্বর হল, তখন 3-4 দিন বাড়িতে চিকিৎসা নিয়ে অফিসে যেতেন। দেখতে দেখতে সাধারণ জ্বর টাইফয়েডে রূপ নিল। তখন সঙ্গে সঙ্গে ভাইজাকে হাসপাতালে ভর্তি করতে হল। ভাইয়া 5 থেকে 6 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এই 5 থেকে 6 দিনে হাসপাতালে টিফিন নিয়ে যাওয়া থেকে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 7 দিন পর ভাইজাকে হাসপাতাল থেকে বাড়ি আনা হল।
হাসপাতালের ঝামেলায় আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বাড়িতে কাজ করার জন্য গৃহকর্মী ছিল, কিন্তু বাড়ির লোকজন আমার হাতের রান্না পছন্দ করত। গৃহকর্মীর হাতে তৈরি চাও কেউ খেত না। শাশুড়ি মা আমাকে এক রুটি বেলতে পর্যন্ত দিতেন না। সেই দিন আমি শাশুড়ি মাকে বললাম, মা, আমার অনেক দৌড়াদৌড়ি হচ্ছে। বাড়িতে মহেশের জন্য আলাদা খাবার তৈরি করে, এখন ভাইয়ার জন্য অন্য ফ্রি খাবার বানাতে হচ্ছে। আপনার বিশেষ খাবারও আলাদা করতে হচ্ছে। কিছুদিন ভাইয়া বাড়িতে বিশ্রাম নেবেন, তার দেখাশোনা আপনি করে নিন। তখন শাশুড়ি মা বললেন, মাধুরী, তুমি এখন তরুণী, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে কি করে হবে? আগে আমাদের যৌথ পরিবার ছিল। তোমার বয়সে আমি কত কাজ করেছি, তা তোমার কল্পনাও করতে পারবে না। এখন বাচ্চারা বড় হয়েছে, তাই পরিবার আলাদা হয়েছে। আজকের মেয়েরা যৌথ পরিবারে কিভাবে থাকবে? এখনই তুমি বুড়ি শাশুড়ি আর দেবরকে সহ্য করতে পারছ না। তোমার কাজ সাহায্য করার জন্য বাড়িতে গৃহকর্মী আছে, তাহলে এত ক্লান্তি কেন? তিনি বললেন, তুমি শুধু 2টা রুটি বানাচ্ছ, এতে এত সমস্যা কেন হচ্ছে? যখন আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি, তখন থেকে কখনো শাশুড়ি মাকে রান্নাঘরে একটু চেষ্টাও করতে দেখিন। তারপর তিনি বললেন, আমি খুব ক্লান্ত, কিছুদিনের জন্য বোনের বাড়িতে যেতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনার কোনো কাজ করবেন না, যেখানে যেতে হবে তাড়াতাড়ি যান। আমার কথায় তিনি বললেন, এত তাড়াহুড়া নেই, যখন যাব তখন তোমাকে জানাব। 15 মিনিটের বক্তৃতা দিয়ে শেষে শাশুড়ি মা সমস্ত কাজ আমার উপর দিয়ে দিলেন। ভাইজার অসুস্থতার কারণে তার অফিসের অনেক কাজ মহেশকে করতে হচ্ছিল, তাই তিনি রাতে দেরি করে বাড়ি ফিরতেন। সেই দিন দুপুরে আমি ভাইয়ার সেবা করতে গিয়ে দেখলাম তার শরীরে অনেক ব্যথা হচ্ছে। তিনি একটু হাতও তুলতে পারছিলেন না। আমি তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলাম। তার মুখ আমার শাড়ির আঁচল দিয়ে মুছলাম। যেই মুহূর্তে আমি তার মুখ থেকে আঁচল সরালাম, তখন তিনি আমাকে অন্যরকম দৃষ্টিতে দেখতে লাগলেন। ভাইয়ার অসুস্থতার সময় আমি সারাদিন তার পাশে বসে থাকতাম, কারণ যে কোনো সময় তাকে কোনো কিছুর প্রয়োজন হতে পারত। আমি তাকে নিজের হাতে খাবার খাওয়াতাম। ভাইয়া পুরো সপ্তাহ ছুটি নিয়েছিলেন। সেই সপ্তাহের 3 দিন চলে গেছে। গত 3 দিনে আমি ভাইয়ার অনেক যত্ন নিয়েছি। আমার সেই যত্ন দেখে ভাইয়া এতটাই মুগ্ধ হলেন যে 3 দিনের মধ্যেই বললেন, মাধুরী, তোমার কি চাই? চাও বলো, আমি তোমাকে এনে দেব। আমি বললাম, ভাইয়া, গত সপ্তাহে আমি একটা নতুন সোনার নেকলেস দেখেছিলাম। এটি লেটেস্ট ডিজাইন ছিল, যেটি কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু মহেশ টাকার অভাবে 2 লাখ টাকার নেকলেস কিনতে রাজি হননি। তখন ভাইয়ার সামনে আমি মনমরা হয়ে বললাম, এখন সুযোগ পেয়েছি, তাই আমি তা ছাড়ব না। তখন ভাইয়া বললেন, মাধুরী, তোমার নেকলেস পছন্দ হয়েছে, এই ব্যাপারে আমাকে একবারও বলোনি কেন? আমি তখনই তোমাকে সেটা কিনে দিতাম। তারপর তিনি আমাকে তার কার্ড দিলেন। বিকেলে গিয়ে আমি নেকলেসটি কিনলাম। নেকলেসটি হাতে পেয়ে আমি খুব খুশি হলাম। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগল। আমি ভাইয়ার অসুস্থতায় তার সেবা করতে গিয়েছিলাম, কিন্তু সেবা করতে গিয়ে আমাদের মধ্যে এমন কিছু হবে, তা আমি কল্পনাও করিনি। ভাইয়া আমাকে সেই নেকলেস দিয়ে মহেশকে বিস্মিত করেছিল। মহেশ বলল, ভাইয়া আজ পর্যন্ত আমাকে এত শপিং করতে দেয়নি, একবারেই তোমাকে এত বড় শপিং করিয়ে দিল কেন? আমি বিশ্বাসই করতে পারছিলাম না। ভাইয়া তার ছোট ভাইকে আজ পর্যন্ত এত শপিং করতে দেয়নি। 3 দিনের মধ্যেই ভাইয়া আমার প্রতি এতটা আসক্ত হয়েছিল যে এক কথায় যা চেয়েছি তা দিয়েছে। ভাইয়া অসুস্থ থাকার কারণে অফিসে যেতে পারছিলেন না। তখন কোম্পানির একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, যা অন্য শহরে অনুষ্ঠিত হতো। ভাইয়া অসুস্থ থাকার কারণে যেতে পারেননি, তাই তিনি তার জায়গায় মহেশকে পাঠালেন। পরের 4 দিন মহেশ বাইরে শহরে থাকার কথা ছিল। সেই দিন সকালে মহেশ বাইরে শহরে যাওয়ার জন্য রওনা হলেন। তার যাওয়ার পর আমি গোসল করতে গেলাম। গোসল করে বেরিয়ে আসার সময় আমার চুল ভিজেছিল, এবং আমি তোয়ালে পেঁচিয়ে রেখেছিলাম। তোয়ালে সরিয়ে চুল মোছার সময় আমি ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম। ভাইয়া আমাকে নাম ধরে ডাকছিলেন। ভাইয়ার জোরে ডাক শুনে বুঝতে পারলাম তিনি অনেকক্ষণ ধরে আমাকে ডাকছেন। তখন শাশুড়ি মাও বাসাতেই ছিলেন, কিন্তু তিনি তার ছেলের ডাক শুনতে পাননি। শাশুড়ি মা সারাক্ষণ কাজকর্ম থেকে দূরে থাকার অজুহাত খুঁজতেন। সারাদিন ঘরের বাইরে গিয়ে আড্ডা দিয়ে সময় কাটাতেন। আমি দৌড়ে ভাইয়ার ঘরে গেলাম। দৌড়াতে গিয়ে আমার চুলে জড়ানো তোয়ালেটাও পড়ে গেল। ঘরে পৌঁছে বললাম, ভাইয়া, কিছু লাগবে? আমি গোসল করছিলাম, তাই আপনার ডাক শুনতে পাইনি। ভাইয়া বললেন, মাধুরী, আজ আমার একটু আগে থেকেই ক্ষুধা লাগছে, যদি একটু নাস্তা পেতাম ভালো লাগত। আমি নাস্তা বানানোর জন্য রওনা হলাম। যাওয়ার আগে ভাইয়ার নাস্তার আগে খাওয়ার ওষুধটা দেওয়া উচিত ছিল। ওষুধের বাক্সটা ভাইয়ার বিছানার পাশের টেবিলে ছিল। বাক্সটা নিচ থেকে তুলতে গিয়ে আমি নিচু হলাম, আর তখনই পিছন থেকে ভাইয়ার হাত আমার পিঠে পড়ল। আমি সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালাম। কিছু বলতে যাচ্ছিলাম, তখন ভাইয়া বললেন, মাধুরী, তোমার গা চুলের পানি তোমার পিঠে পড়ছিল, আমি সেইটুকু পরিষ্কার করছিলাম। গা চুলে তুমি আরও সুন্দর দেখাচ্ছ। তার প্রশংসা শুনে আমি হাসলাম আর নাস্তা বানাতে চলে গেলাম। ভাইয়ার পছন্দের গাজরের হালুয়া বানালাম। আমার হাতের হালুয়া খেয়ে ভাইয়া সবসময় প্রশংসা করতেন, কিন্তু আজ যেন একটু বেশিই প্রশংসা করছিলেন।
ভাইয়া অসুস্থ থাকায় আমি তাকে নিজের হাতে খাইয়েছিলাম। রাতের খাবার খাওয়ানোর সময় হঠাৎ তিনি আমার আঙুল কামড়ে ধরলেন। এতদিনে এমন কিছু আমার সঙ্গে কখনো হয়নি। তিনি ইচ্ছে করে কামড়েছেন নাকি ভুলবশত তা বুঝতে পারলাম না। ভাইয়া বেশ জোরে কামড়েছিলেন, ব্যথায় কেঁদে উঠেছিলাম। তখন ভাইয়া আমার হাত দুটো চোখের সামনে এনে শক্ত করে ধরে রাখলেন এবং আমাকে আলাদা দৃষ্টিতে দেখতে লাগলেন। এরপর ভাইয়া বললেন, মাধুরী, আমার স্ত্রীও যদি তোমার মতো মিষ্টি কথা বলত। তার কথা শুনে খুশি হলাম, কারণ তা থেকে বোঝা যাচ্ছিল যে তিনি বিয়ের জন্য রাজি হয়েছেন। এরপর তিনি বললেন, আমি তোমার মতো কাউকে চাই না, বরং তোমাকেই চাই। তোমার মতো তো আমি আর পাব না। আমার কোনো যমজ বোনও নেই। ভাইয়ার কথায় মনে হল তিনি আমাকে স্ত্রী হিসেবে চান। তখন আমি তার কথায় বিশেষ মনোযোগ দেইনি, কিন্তু ধীরে ধীরে আমিও তার প্রতি আকৃষ্ট হতে থাকি। ভাইয়ার অসুস্থতা আমাদের একে অপরের কাছে আসার সুযোগ দিয়েছিল। তিনি তার অনুভূতিগুলো আমার সঙ্গে ভাগ করে নিতে লাগলেন। আমি বুঝতে পারছিলাম যে ভাইয়া আমাকে পছন্দ করতে শুরু করেছেন। ভাইয়ার ছুটি শেষ হয়ে আসছিল, আর আমার স্বামী মহেশও বাসায় ফিরে এলেন। মহেশ আসার পর রাতের খাবারের সময় বললেন, ভাইয়া তোমাকে নেকলেস কিনে দিয়েছেন এবং শপিংয়ের জন্য তার কার্ডও দিয়েছেন। তুমি ভাইয়ার কথা শোনাও অনেক। তুমি কি ভাইয়ার কাছে আমার জন্য 20 লাখ টাকা চাইতে পারো? আমাকে একটি গাড়ি কিনতে হবে। অনেক দিন ধরেই গাড়ি কেনার ইচ্ছা ছিল। আমি বললাম, ঠিক আছে। মহেশ ঘুমিয়ে পড়ল আর আমি বাইরে বের হলাম। আমি ভাইয়ার জন্য হলুদের দুধ দিতে ভুলে গিয়েছিলাম। কিছুদিন ধরে ভাইয়ার ক্যালসিয়ামের ঘাটতি ছিল, তাই তাকে প্রতিদিন রাতের বেলা হলুদের দুধ দিতাম। সেই রাতেও আমি হলুদের দুধ নিয়ে ভাইয়ার ঘরে গেলাম। দুধের গ্লাসটা রাখতেই ভাইয়া আমার হাত ধরে বললেন, মাধুরী, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমাকে দুধটা শেষ করতে দা। আমার সঙ্গে একটু বসো। তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। এই দিনগুলোতে ভাইয়া আমার প্রতি অনেক বেশি মনোযোগ দিচ্ছিলেন। তার কথা শুনে আমি বসলাম। ভাইয়া বললেন, মাধুরী, আমি চাই তুমি আমার জন্য 20 লাখ টাকা চাও। আমি মহেশের জন্য টাকা চাইলে হয়তো কারণ জানতে চাইতেন, কিন্তু আমি তোমার জন্য চাইছি। এরপর ভাইয়া বললেন, মাধুরী, মহেশের সাথে তোমাকে দেখে আমার ঈর্ষা হয়, কারণ তার মতো সুন্দর স্ত্রী আমার নেই। মাঝে মাঝে মনে হয় তুমি আমার সাথে কেন নেই। তিনি বলার সময় আমার চুলে হাত বুলাতে লাগলেন, আর আমি কিছুই বলিনি। হঠাৎ করে ভাইয়া আমাকে ছাড়িয়ে গেলেন। আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে কোথাও না কোথাও আমারও সমর্থন ছিল। ভাইয়া আমাকে 20 লাখ টাকার চেক দিলেন। সেই চেকটা আমি মহেশকে দিলাম। মহেশ বললেন, ভাইয়া তোমার উপর এত দয়ালু হয়ে গেলেন কিভাবে? তিনি তো আমাকে 1000 টাকারও হিসাব নেন, আর তোমাকে একবারেই এত টাকা দিয়ে দিলেন। ভাইয়া ও আমার মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি হচ্ছিল তা মহেশ বুঝতেও পারেনি। আমি শুধু মাথা নেড়ে সাড়া দিলাম। 4 দিন পর শাশুড়ি মা তার বোনের বাড়ি যাবার প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি আমাকে 2 কেজি চানা, 1 কেজি লাড্ডু এবং অন্যান্য নাস্তার আইটেম তৈরি করতে বললেন। শাশুড়ি মা কোথায় যাচ্ছিলেন তা বুঝতে পারছিলাম না, কিন্তু সবকিছু তৈরি করে দিলাম। সেই দিনের সকাল থেকে চা খাওয়ারও সময় পাইনি। শাশুড়ি মায়ের সবকিছু প্যাক করতে করতেই 9:30 বেজে গেল। এরপর শাশুড়ি মা ও মহেশ দুজনেই চলে গেলেন। বাসায় শুধু আমি একাই রয়ে গেলাম। কাজের মেয়ে কাজ শেষ করে চলে গিয়েছিল। আমি শান্তিতে গোসল করতে গেলাম। গোসল শেষে শাড়ি পরতে গিয়ে দেখলাম ভাইয়া আমার ঘরে ঢুকলেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমার গায়ে পুরোপুরি শাড়ি ছিল না। ভাইয়া আমার দিকে এগিয়ে এসে বললেন, মাধুরী, এত লজ্জা পাওয়ার কি আছে? তোমার শাড়ি শুধু একটু খোলা। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এখন বাসায় কেউ নেই, তাই আমি অফিস থেকে ফিরে এসেছি। ভাইয়া আমার হাত ধরে মাফ চাইতে শুরু করলেন। একটি সাধারণ ক্ষমা চাইতে ভাজা এত নাটক সৃষ্টি করেছিলেন। ভাজা, আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন? আমি জিজ্ঞেস করলাম। আমার এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, মাধুরী, 3 দিন আগে যখন তুমি রাতে আমাকে হলুদের দুধ দিতে এসেছিলে, তখন আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি এবং তোমাকে ঘর থেকে চলে যেতে বলেছি। সেদিন আমি তোমার সাথে যা করেছি তা আমার ঠিক মনে হয়নি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বললাম, কোনো সমস্যা নেই ভায়া, আপনার আচরণে আমি একটুও কষ্ট পাইনি। আপনি তো আমার আপনজন। আমার কথা শুনে ভাজা আরও কাছে এলেন এবং বললেন, তোমার এই আপনজনের ভাবনা আমাকে পাগল করে দেয়। তারপর তিনি আবার আমার সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করলেন। সেই মুহূর্তে আমি তাকে একটুও বাধা দিইনি, বরং আমি তাকে প্রতিক্রিয়া দিতে শুরু করলাম। হঠাৎ ভাজা আমাকে আলাদা করে দিলেন এবং ক্ষমা চেয়ে চলে গেলেন। ভাজার এই আচরণে আমি ক্রমশ রাগান্বিত হতে শুরু করলাম। বারবার আমার কাছে এসে আমার মনে আবেগ জাগিয়ে আবার মুহূর্তে দূরে চলে যাওয়া আমাকে অস্থির করে তুলছিল। 2 বার এমন হয়েছে, কিন্তু এবার না। এবার আমি ঠিক করেছিলাম আমি তার কাছে গিয়েই থাক। শাশুমাও বাড়িতে ছিলেন না। রাতে মহেশও শীঘ্রই গভীর ঘুমে চলে যেতেন। সেই রাতে মহেশ গভীর ঘুমে গেলে আমি তার পাশে শুয়েছিলাম। যখন বুঝলাম যে মহেশ গভীর ঘুমে আছেন, তখন আমি উঠে নিজের মতো করে প্রস্তুত হয়ে ভাইয়ার ঘরে গেলাম। ভাদাও ঘুমাচ্ছিলেন। আমি তার কাছে যেতেই ঘরের আলো জ্বলে উঠল। পেছনে ফিরে দেখি মহেশ দাঁড়িয়ে আছেন।
মহেশ বললেন, মাধুরী, তুমি আমার ভাইয়ের সাথে কি করছো? এটিকে যে আমার ভাইকে ইঞ্জেকশন দিচ্ছে। মহেশ তখন আমার সাথে থাকা ডাক্তারের কলার ধরলেন। আমি ডাক্তারকে সাথে নিয়ে এসেছিলাম। আমার কথাতেই তিনি ভায়াকে ইঞ্জেকশন দিচ্ছিলেন। আমাদের শোরগোল শুনে ভাজাও ঘুম থেকে জেগে উঠলেন। মহেশ ভায়াকে বললেন, ভাজা, আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে কিছু হতে দেব না। আমার স্ত্রী আপনার সাথে এমন কিছু করবে তা আমি কল্পনাও করতে পারিনি। মহেশ কি বলছিলেন তা আমারও বুঝতে পারছিলাম না। তিনি ভাজাকে বললেন, মাধুরী একজন ডাক্তারকে সাথে নিয়ে এসেছে এবং এরা মিলে আপনাকে কিছু ইঞ্জেকশন দিতে চাইছিলেন। ভাজা মহেশকে শান্ত করলেন। তারপর বললেন, আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে মাধুরী কিছু ভুল করতে পারে। মাধুরী, এটা কি হচ্ছে? তুমি আমার সাথে কি করতে যাচ্ছিলে? সত্যি বলো। তখন আমি বলতে শুরু করলাম, ভাজা, আমি আমার সাথে একজন গোপন রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে এসেছিলাম, কারণ আমার সন্দেহ হয়েছিল যে আপনার শরীরে কিছু সমস্যা আছে। আপনি ৪২ বছর বয়সী হয়েছেন এবং আপনার এত সম্পত্তি আছে, তবুও আপনি বিয়ে করেননি কেন? মহেশ, আমি তোমার কাছেও অনেকবার ভাজা সম্পর্কে জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি কিছুই বলনি। আমার মনে হয়েছিল ভাজা হয়তো তার কোনো সমস্যা গোপন করছেন। আমি সেটা জানতে চেয়েছিলাম, তাই আজ আমি ডাক্তারকে নিয়ে এসেছিলাম। ডাক্তার তাকে অচেতন করার ইঞ্জেকশন দিচ্ছিলেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন এবং ভায়া যেন কিছু টের না পান। আমার কথা শুনে ভাজা বললেন, মাধুরী, তোমাকে কে বলেছে যে আমার শরীরে কোনো সমস্যা আছে? তুমি এমন কেন ভাবলে? তখন আমি বললাম, ভাজা, অনেকবার আপনি আমার সাথে কিছু করতে গিয়ে থেমে গেছেন। আমার আপনার ওপর নজর ছিল, তাই আমি আপনার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম। আমি সত্য জানতে চেয়েছিলাম যে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা বা বিয়ে না করার অন্য কোনো কারণ আছে কিনা। তাই আমি আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতাম। ভায়া, এখন সত্যি বলুন, আপনার শরীরে কি কোনো সমস্যা আছে যার জন্য আপনি বিয়ে করতে চান না? তখন ভাজা বললেন, আমার শরীরে কোনো সমস্যা নেই। বিয়ে না করার একমাত্র কারণ আমার সৎ প্রেম। যখন আমি ২১ বছর বয়সী ছিলাম তখন থেকেই আমি আমার শৈশবের বন্ধু রাধিকার সাথে বিয়ে করতে চেয়েছিলাম। রাধিকার সাথে আমার অনেক প্রেম ছিল। তার পরিবার আমাদের বিয়ের জন্য অনুমতি দিয়েছিল। আমাদের বিয়ের জন্য আমি মায়ের অনুমতি নিতে যাচ্ছিলাম, কিন্তু কিছুদিন পর জানা গেল যে রাধিকার ক্যান্সার হয়েছে। তার বাবা মা তার চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু চিকিৎসার সময় টাকার অভাবে রাধিকা মারা গেল। তখন আমার কাছে এত টাকা ছিল না যে আমি আমার প্রেমকে বাঁচাতে পারতাম। সেই দিন থেকে আমি বিয়ের চিন্তা বাদ দিয়েছি। আমি টাকা উপার্জনের সিদ্ধান্ত নিয়েছিলাম। মা সবসময় আমাকে বিয়ে করতে বলতেন, কিন্তু রাধিকা ছাড়া আমি কারো সাথে বিয়ে করতে পারিনি, কারণ আমার হৃদয়ে শুধুই সে ছিল। কখনো কখনো তোমাকে এবং মহেশকে একসাথে দেখে আমার বিয়ে করার ইচ্ছে হয়, কিন্তু যখনই তোমার সাথে কথা বলি রাধিকার কথা মনে পড়ে। অবশেষে আমি আমার মনকে বুঝিয়ে বলেছি যে আমি রাধিকা ছাড়া আর কারো সাথে বিয়ে করতে পারব না। কথা বলতে বলতে ভাইয়ার চোখে জল এসে গেল। তখন আমি তাকে সান্ত্বনা দিলাম। এরপর বললাম, ভাজা, আমি আপনার খুবই চিন্তা করি। আপনি হৃদয় থেকে খুব ভালো মানুষ। আপনি এত টাকা উপার্জন করেন। আপনি আপনার ছোট ভাইকেও সঠিক পথ দেখিয়েছেন। কাল আমাদের সন্তান আপনাকে বড় পাপা বলবে, কিন্তু আমি আপনাকে পাপা বলতে পারব না। আপনি যতই চেষ্টা করুন, আমাদের সন্তান এবং আপনার সন্তানের মধ্যে কিছু না কিছু তফাৎ থাকবে। কাল সন্তানদের পড়াশোনার জন্য আমাদের অন্য শহরে যেতে হতে পারে। শাশু মাও এখন আর কিছু করতে পারেন না। তিনি কতদিন আমাদের সাথে থাকবেন তা বলা যায় না। আপনি কতদিন একা জীবন যাপন করবেন? এখনও আপনার বিয়ের সময় চলে যায়নি। একজন মেয়েকে আপনার জীবনে একটু সময় দিন। অবশ্যই আপনি তাকে রাধিকার মতোই পছন্দ করবেন। আপনার ঘর বসাতে দেখে মাও শান্তি পাবেন। ভাজা, দয়া করে এবার বিয়ের কথা ভাবুন। এতদিন ধরে আপনি বিয়ে করছেন না, তাই আমি এই সব চেষ্টা করছিলাম। আমার কথা শেষ হতেই মহেশ আমার কাছে এবং ভাজার কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন। তিনি বললেন, মাধুরী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি। আমার বড় ভাই, যিনি আমাকে টাকার হিসাব দেন, তিনি তোমাকে এক কথায় সবকিছু কিভাবে দেন তা আমার মাথায় আসছিল না। ভাজা তোমাকে ২০ লাখ টাকার চেকও দিয়েছেন। আমি আসলে কোনো গাড়ি কিনতে চাইনি। আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম যে ভাইয়া তোমাকে এত বড় অঙ্কের টাকা দেন কিনা। যখন তুমি সেই ২০ লাখ টাকার চেক আমার হাতে দিল, তখন আমার মনে হয়েছিল তোমার এবং ভাইয়ার মধ্যে নিশ্চয়ই কিছু ভুল সম্পর্ক আছে। আমাকে ক্ষমা করো যে আমি তোমাদের উপর সন্দেহ করেছিলাম। আমি এবং ভাজা মহেশকে ক্ষমা করলাম। পরদিন আমি ভাজার বিয়ের জন্য একটি নয় ১০টি প্রস্তাব নিয়ে এলাম। তাদের মধ্যে একজন মেয়েকে ভাজা পছন্দ করলেন, কিন্তু তিনি শর্ত রাখলেন যে তিনি ১ মাস ধরে সেই মেয়েকে জানবেন এবং তারপরই বিয়ের সিদ্ধান্ত নেবেন। তার শর্ত আমরা মেনে নিলাম। ১ মাস পর তিনি বিয়ের জন্য অনুমতি দিলেন। অবশেষে ভাজা তার ঘর বসালেন। তার ঘর বসাতে দেখে সবচেয়ে বেশি খুশি হলেন আমার শাশুমা। অবশেষে অনেক চেষ্টার পর আমি সফল হলাম এবং ভাজার হাতে তার বয়সের আশ্রয় তুলে দিলাম। তাই বন্ধুদের, প্রতিটি পরিবারের মধ্যে আজকের গল্পের মতো মাধুরী নামের একজন বউ থাকলে তোমার ঘর সবসময় হাসিখুশি এবং আনন্দময় থাকবে। তাই বন্ধুরা,
যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।